বাগেরহাটে খানজাহান আলী মাজারের দিঘি থেকে সুন্দরবনে সরিয়ে নেওয়া হচ্ছে কুমিরটিকে। শিশু মৃত্যুর ঘটনার পর প্রশাসনের সিদ্ধান্ত। শেরপুরের ঝিনাইগাতিতে দুটি গ্রামে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ভোগান্তি, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়িঘর নির্মাণ। আমরা আগে এই মাঠে খেলতাম, এখন খেলতে পারছি না। এই মাঠে পুকুরের মতো পানি থাকার কারণে ঠিকভাবে আসতে পারতেছে না, আমার লেখাপড়ার মান কমে যাচ্ছে। নড়াইলে বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 2 জন নিহত, আহত 5। স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও। নানা সংকটে ঢুকছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল। জনবল ও আধুনিক যন্ত্রপাতির অভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পক্স আছে, জলাতঙ্কের আছে, তো এদের ভ্যাকসিনগুলো কিছু ভ্যাকসিন বাইরে থেকে কিনতে হয়। সকালবেলা আসছি, যখন সুইচ দিছি তখন দেখি ফ্যান চলে না, কিন্তু এই গরমে কিভাবে চলবে? একটা বাথরুম কেমন করে যায়, একজনের বাথরুমে আরেকজন সিরিয়াল দিয়ে খাওয়া যায়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, তাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানিয়ে দেব পুরো খবর। বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে থাকা কুমিরটিকে নেওয়া হচ্ছে সুন্দরবনের করমচল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে। সকালে বন বিভাগের বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল মাজারের দিঘি থেকে কুমিরটিকে স্থানান্তরের কাজ শুরু করে। এর আগে সোমবার রাত 8টার দিকে মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে 7 বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানান কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে দিঘির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ কারণেই মাজারে আগত দেশি বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, দিঘি থেকে তো কুমিরটিকে দিয়ে যাওয়া হচ্ছে, কতক্ষণ নাগাদ পৌঁছাতে পারে প্রজনন কেন্দ্রে, কি খবর আছে আপনার কাছে? আগে কুমিরটিকে তার যে চিরাচরিত তার যে আবাসস্থল ছিল, অর্থাৎ 2005 সাল থেকে 26 সাল সময় এই মাজার ছিলেন, এটা মাজার দিঘিতেই ছিলেন। সেই দিঘিটা আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করছি। এখান থেকে কিছুক্ষণ আগে তুলে নেওয়া হয়েছে, ইতিমধ্যে গাড়িটি রওনাও করেছে, বেশ কিছু দূর পর্যন্ত চলেও গিয়েছে। আমরা যতটুকু জেনেছি, কুমিরটিকে প্রথমেই নেওয়া হবে খুলনার বয়রা রেস্কিউ সেন্টারে, সেখান থেকে নির্দিষ্ট সময় পরে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজল, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা এখানে যারা এসেছিলেন তাদের সাথে কথা বলেছি, বন্যপ্রাণী টিমের সঙ্গে, তারা যেটা জানিয়েছেন যে রেস্কিউ সেন্টারে নিতে হবে, যে তার প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তারা সেটি করার পরে সেখান থেকে করমজলের যে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র আছে সেখানে নিয়ে যাবে। এখানে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের একটি প্রতিনিধি দল ছিলেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল খুলনার থেকে এসেছিলেন। এছাড়া এখানে করিম ছিলেন, জেলা প্রশাসনের পক্ষে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজ আতিয়া খাতুন। এখানে তারা কুমিরটিকে খুব সুকৌশলে অল্প সময়ের ভিতরেই তারা তুলে নিয়ে গেছেন এবং তারা যেটি আশা করছেন যে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে এখানে যে নিরাপত্তা বলয় তৈরি করা হবে, সেই নিরাপত্তা বলয় তৈরি করার পরে আবার কুমিরটি এখানে ফিরে আসবে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। এটি এখন দেখার অপেক্ষা যে আসলে কতক্ষণ পরে বা কত সময়ের ভিতরে সেই নিরাপত্তা বলয়টি তৈরি করা হবে দিঘির ঘাটে, অর্থাৎ পর্যটকদের নিরাপত্তা দিঘি থেকে আমার কাছে সর্বশেষ কুমির সংক্রান্ত তথ্য। পুরবী, ধন্যবাদ ইয়ামিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে নড়াইলের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে স্ত্রীরও। এ সময় অ্যাম্বুলেন্সের চালকও নিহত হন। সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়।
অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে যশোরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা। নড়াইলের বাড়িয়াডাঙ্গা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সাথে সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। ঘটনাস্থলেই মারা যান ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। গুরুতর আহত অবস্থায় 6 জনকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালক আকবর আলীরও মৃত্যু হয়। তার বাড়ি লক্ষ্মীপুরে। এদিকে নওগাঁর পত্নীতলায় ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছেন। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে একের পর এক বাড়িঘর নির্মাণ করায় ভোগান্তিতে শেরপুরের 2 গ্রামের অন্তত 50 পরিবার। দীর্ঘদিন ধরে ডুবে রয়েছে চলাচলের রাস্তা, নষ্ট হচ্ছে জমির ফসল, এমনকি জলমগ্ন 2টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ। এতে বিদ্যালয়ের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদেরকে। সংশ্লিষ্টদের কাছে বহুবার আবেদন করেও মেলেনি প্রতিকার। বিদ্যালয়ের মাঠ নয়, এ যেন এক পুকুর। স্কুল ভবনের চতুর্দিকে মাঠের পুরোটা অংশই জলমগ্ন। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার মাঠ ডুবে থাকায় শ্রেণীকক্ষে আবদ্ধ হয়ে পড়েছে কোমলমতি শিশুদের ছেলেবেলা। শুধু একটি বিদ্যালয় নয়, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবলে ব্যাহত হচ্ছে দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম। আমরা আগে এই মাঠে খেলতাম, এখন খেলতে পারছি না। এই মাঠে পুকুরের মতো পানি। এই মাদ্রাসার প্রায় 100+ ছাত্রছাত্রী, তারা এই পানি থাকার কারণে ঠিকভাবে আসতে পারতেছে না। আমার লেখাপড়ার মান কমে যাচ্ছে। রাস্তার কারণে আমরা খুব অসুবিধে, পানি বন্দি আছি, আর পানি দিক বাড়ানোর কোনো রাস্তা নাই। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পথ বন্ধ করে একের পর এক বাড়িঘর তৈরি করা হয়েছে। সেই সাথে চলাচলের পথ বন্ধ করে নির্মাণ করা হয়েছে বিদ্যালয় ভবন। এতে ভোগান্তিতে 2 গ্রামের অন্তত 50 পরিবার। ডুবে গেছে রাস্তা, নষ্ট হচ্ছে ফসলি জমি। ঈদের একটা দিন গেছে তো আমার ঘরের ভিতরে সাপ, ঘরে অর্ধেকটা চতুর্দিকে ঠাইলে গেছে। বাচ্চা কাচ্চা আমি বাড়ি থেকে অন্যখানে সরাই রাখছি। এত পরিমাণ পানি, মাছের প্রজেক্ট করার কারণে এই পানি বাইর হইতেছে না। কয়েকদিন ধরে বৃষ্টি নাই, এখনো পানির জলবদ্ধতা বেজে রয়েছে। পানির যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। মাঠের ভিতরে স্কুল তৈরি করাতে আপনার জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং কি মানুষের যে চলাচলের রাস্তাটা বন্ধ হয়েছে। এটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, এটা গাড়ি ঘোড়া যেতে পারে না, এটা ফায়ার সার্ভিস যেতে পারে না, আমরাও চলাফেরা করতে পারি না এই পানির নাকি। এই দুর্গতি থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট দপ্তরে বেশ কয়েকবার আবেদন করেছে ভুক্তভোগীরা, তবুও মেলেনি আশানুরূপ কোনো ফলাফল। বাড়িঘর হয়েছে, পানি আটকে গেছে, পানি বের হওয়ার জায়গা নাই, রাস্তা হয় নাই। প্রজেক্টটা করার কারণে পানি কোনোভাবেই বের হতে পারতেছে না। বের হতে না পারায় এই পানিগুলো বেজে থাকার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতেছে। তবে আশার বাণী শোনালেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা তৈরি হয়, পানিটা বের হওয়ার কোনো উপায় নেই। এইটা আমি উদ্বোধন কর্তৃপক্ষকেও নলেজে পেয়েছি। আমার মনে হয় যে এটা উদ্বোধন কর্তৃপক্ষ যদি কোনো বরাদ্দ দেয় তাহলে আমরা এটা আর কি মাটি ভরাটের ব্যবস্থা করতে পারবো। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। একজন প্রধান শিক্ষক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত হয়ে মামলার আসামি হন। সেই মামলা থেকে অব্যাহতি না পেলেও স্থানীয় প্রভাবে ফের বসেন প্রধান শিক্ষকের চেয়ারে। অভিযোগ, চেয়ারে বসার পর বাদীকে হুমকি দিয়ে মামলা প্রত্যাহারে বাধ্য করেন। চুয়াডাঙ্গা সৌরভারতী সরণি মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। চুয়াডাঙ্গা সদরের সোহরাওয়ার্দী সরণি মাধ্যমিক বিদ্যাপীঠ প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী রয়েছে প্রায় ১৫০০। ২০২১ সালের মে মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইনুল হোসেন বিশ্বাসকে বরখাস্ত করা হয়। পরের বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আদালতে মামলা করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। তবে মামলা চলমান থাকাকালেই গত বছরের ৪ ডিসেম্বর ফের প্রধান শিক্ষকের চেয়ারে বসেন সাইনুল হোসেন। অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও ম্যানেজিং কমিটির 2 সদস্যকে নিয়ন্ত্রণে নিয়ে রেজুলেশনের মাধ্যমে তড়িঘড়ি করে আবারও প্রধান শিক্ষকের দায়িত্ব নেন সাইনুল হোসেন। এরপর তার বিরুদ্ধে করা মামলাটিও তুলে নিতে বাধ্য করা হয় বাদীকে। রেজুলেশন লেখে আর নিজে নিজে সই করে, আর শিক্ষক প্রতিনিধি যে একজন আছে তাকে দিয়ে সই করায়। এবং আমি যে অভিভাবক সদস্য বা যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিল, 4 জন সই ছাড়া তো একটা রেজুলেশন হয় না। 25 সালে ডিসেম্বর মাসে 4 তারিখে সে হইল
পুনরায় প্রধান শিক্ষক হিসেবে হাই স্কুলে বসে। 12-13 তারিখে আমার একটা চিঠি ধরে দেয় যে উক্ত কেসটি তোমাকে তুলে নিতে হবে। চেয়ারে বসার পরই ব্যক্তিগতভাবে তুলেছেন স্কুল ফান্ডের টাকা, গেটসহ প্রতিষ্ঠানের পুরাতন ভবনের ইট ও অন্যান্য সরঞ্জাম বিক্রির নিলামেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা চাই এগুলো সুষ্ঠু তদন্ত হোক এবং দুর্নীতি যদি প্রমাণিত হয় তাহলে আবার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। উনি জেলেও খেটেছে দুর্নীতির দায়ে, কিন্তু তারপরেও হঠাৎ করে এক অদৃশ্য শক্তির মাধ্যমে তিনি ফিরে এসেছে। মামলার আসামি হয়েও একটি পরিপত্র বলে যোগদান করেছেন বলে দাবি ওই প্রধান শিক্ষকের। জানান আর্থিক লেনদেনও হয়েছে কমিটির মাধ্যমেই। পরিপত্রের আলোকে আমি জয়েন করছি। ওখানে পরিষ্কার করে বলা আছে সাময়িক বরখাস্ত, স্থগিত অথবা বন্ধ এবং স্বয়ংক্রিয়ভাবে শপথে বহাল এবং সমুদয় অর্থ পাবে। যোগদান করার পরে আমার প্রতিষ্ঠানে কিছু বকেয়া আছে, আমি বকেয়া থেকে কিছু টাকা উঠাইছি, এখনও বাকি আছে। আইনগত দিক থেকে আমি পাই, প্রতিষ্ঠানে ফান্ডে না থাকায় আমি অল্প কিছু টাকা উঠাইছি। তবে যে রেজুলেশনের ওপর ভিত্তি করে ওই প্রধান শিক্ষক চেয়ারে বসেছেন সেই কমিটির সভাপতি দায় নিতে নারাজ। এটা জানা নেই যে দুইজনের সিগনেচারে এটা মানে রাইট আছে কিনা, মানে উনি বহালে উনি দোষী বা নির্দোষ সেটা তো প্রুফ করার দায়িত্ব কোর্টে। তারপরও যিনি বাদী ছিল উনি মামলাটা উইথড্র করেছে, যার কারণে উনি ওনার শপথে বহাল হয়েছে। প্রধান শিক্ষকের চেয়ারে বসা এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এই অভিযোগটা আমরা সরেজমিনে তদন্ত করে যদি সে দোষী সাব্যস্ত হয়, আমাদের আইনের বাইরে যে কোনো কাজ করে, তাহলে অবশ্যই সে সাজা পাবে। আর যদি দোষী সাব্যস্ত না হয় তাহলে যেরকম কাজ করার দরকার সেরকমই করা হবে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। হাবের উপসর্গে 24 ঘন্টায় ময়মনসিংহ রংপুরে প্রাণ গেছে আরও 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। সিলেট মেডিকেলে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 59 জন। জেলার বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন 239 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামা উপসর্গে মৃত্যুর না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানবো। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, রোজই শিশু মৃত্যু বাড়ছে, আজ কি নতুন করে কোনো মৃত্যুর খবর পেয়েছেন? আর নতুন কতজন রোগী ভর্তি হলো? রবি, গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে, স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে 151 জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যেই বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 41 জন এবং বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন 146 জন শিশু হামের উপসর্গ এবং হামে আক্রান্ত হয়ে, এবং এর মধ্যে যারা গুরুতর তাদেরকে আসলে এখান থেকে ঢাকায় প্রেরণের পরামর্শ দিয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে পরিমাণ রোগী এখানে ভর্তি হচ্ছেন, একই পরিমাণ রোগী আবার সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আর গেল 4 দিনে সুখবর হলো যে গেল 4 দিনে এই হাসপাতালে বা বরিশাল বিভাগে কোনো শিশুর মৃত্যু হয়নি এবং এখন পর্যন্ত বরিশাল বিভাগে মোট 48 জন শিশু হামের উপসর্গ এবং হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং চিকিৎসকরা বলছেন যে যেসব শিশু মারা যাচ্ছেন তাদের অধিকাংশই আসলে শ্বাসকষ্ট ভুগছেন এবং শিশুদের জন্য যে এনআইসিইউ সুবিধা সেটি কিন্তু বরিশাল বিভাগের কোনো হাসপাতালেই নেই এবং এই কারণেই কিন্তু আসলে তাদেরকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। এবং তা চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যারা আসলে অসুস্থ রোগী রয়েছেন বা অসুস্থ শিশু রয়েছেন তাদেরকে বাড়িতে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য এবং পাশাপাশি হামের লক্ষণ দিলে দ্রুত সময়ের মধ্যে পাশের স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে ভর্তি করার জন্য। ধন্যবাদ কাউসার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের ডায়রিয়া, হাম, জলবসন্ত সহ 6টি ছোঁয়াচে রোগের চিকিৎসায় খুলনায় প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। প্রায় 6 দশক আগের প্রতিষ্ঠানটি এখনও প্রায় 3.5 কোটি মানুষের ছোঁয়াচে রোগের চিকিৎসার একমাত্র ভরসাস্থল। প্রতিষ্ঠার এত বছরেও বিশেষজ্ঞ ছাড়া শুধুমাত্র 3 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে এটি। এছাড়া রয়েছে আধুনিক যন্ত্রপাতির অভাব। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন সিভিল সার্জন।
3 দিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন নড়াইল সদরের নন্দী মিঠাপুকুর গ্রামের নূরজাহান বেগম ও তার পুত্রবধূ। শারীরিক পরিস্থিতির অবনতি হলে নড়াইল সদর হাসপাতাল থেকে আসেন খুলনার সংক্রামক ব্যাধি হাসপাতালে। তাদের মতো বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন অন্তত 12 জন। তবে শয্যা সংকটে জলবসন্তের মতো স্পর্শকাতর রোগীদের ঠাঁই হয়েছে মেঝেতে। নারী পুরুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে একই কক্ষে। ডায়রিয়া আক্রান্ত শিশুদের জন্য নেই আলাদা কোনো ওয়ার্ড। সরকারি হাসপাতাল হলেও 3 বেলা খাবার মেলে না এখানে। আমাদের একজন জল বসন্তের রোগী, আমাদের গ্যাসের ইঞ্জেকশন দিচ্ছে, বমির, আর একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আর অ্যান্টিবায়োটিক বাইরের থেকে কিনা লাগতেছে। সকালবেলা আসছি, যখন সুইচ দিছি তখন দেখি ফ্যান চলে না, কিন্তু এই গরমে কিভাবে চলবো? একটা বাথরুম কেমন করে যায়, একজনের বাথরুমে আরেকজন সিরিয়াল দিয়ে খাওয়া যায়। এছাড়াও হাসপাতালটিতে জনবল সংকটও রয়েছে। 23টি পদের মধ্যে 12টি ফাঁকা দীর্ঘদিন ধরে। 3 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। এছাড়া বিশেষ রোগের ওষুধের বরাদ্দও আসে না অনেক দিন যাবত। ডাক্তার আর নার্স ছাড়া এখানে আপনার পোস্টেড আর কোনো কর্মচারী নাই, আর যারা আছে এরা হচ্ছে সব চুক্তিভিত্তিক নিয়োগ। ক্লিনারের অভাবে আমাদের রোগী সামলাতে হয় এবং সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও করতে হয়। পক্স আছে, জলাতঙ্কের আছে, তো এদের ভ্যাকসিনগুলো কিছু ভ্যাকসিন বাইরে থেকে কিনতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সহ বিভিন্ন সমস্যার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে বলে জানান দায়িত্বপ্রাপ্তরা। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। মিজেলসের রুম আছে, তারপরে হচ্ছে আপনার চিকেন পক্সের একটা রুম আছে, আর হচ্ছে ডায়রিয়ার রুম আছে। আমরা কিন্তু সব রোগীকে এখানে রাখতে পারছি না, কারণ আমাদের কনসালটেন্ট নাই, আমাদের একজন সিনিয়র কনসালটেন্ট সামটাইমস আমাদের দরকার হয়। এটা ক্যামেরা অফ করেন। একটা জিনিস হলো যে সিভিল সার্জন এই আইডি হাসপাতালে এরকম এইভাবে যে চলছে বা হচ্ছে, ঠিক আছে, এটা তো বিগত সিভিল সার্জনরা কিছুই জানতো না। 1968 সালে খুলনা নগরীর ফুলবাড়ি গেটের মিরের ডাঙ্গা এলাকায় প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। বিশ্বজার এই হাসপাতালে চলতি বছরে 4 মাসে চিকিৎসা নিয়েছে 1995 জন, আর 2025 সালে চিকিৎসা নিয়েছে 5000-এর বেশি রোগী। জারিন অর্নি, যমুনা নিউজ। ঠাকুরগাঁয়ে নবগঠিত রুহিয়া উপজেলার গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে তার বক্তব্যে। ধীরে ধীরে ধৈর্য ধরতে হবে, আমরা প্রত্যেকটা কাজ করার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ঠাকুরগাঁও সদর থানায় যখন একসাথে ছিল রুইয়া ভূমি সহ আমরা প্রায় 72 কোটি টাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মানুষ, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে সক্ষম হয়েছি। 72 কোটি টাকা। প্রিয় বন্ধুগণ, আরো সমস্যা আসবে, আরো সবসময় আমরা যখনই আমরা পাবো আমরা আপনাদের সে মাঝে এই সহযোগিতা করতেই থাকবো। রাস্তাঘাটগুলো আমরা নিয়েছি, এই রাস্তাঘাটগুলো ইনশাআল্লাহ আপনাদের যেগুলো হয়নি কাজ সেইগুলো পাকা হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো পাকা হয়নি সেগুলো পাকা হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন করে তোলে ওই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। আমি অনুরোধ জানাবো তরুণ যুবকদেরকে যেখানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এই উপজেলা হতে নতুন সুযোগ এসেছে। এখানে একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে, খেলাধুলার চর্চা করতে হবে, নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলে শুধুমাত্র রুইয়া উপজেলার সামনের দিকে এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন রুইয়া নেতৃত্ব দিত। আমরা আশা করি ঠাকুরগাঁও জেলায় রুইয়া আবার সেই নেতৃত্বের স্থানে ফিরে যাবে। কে ভাই যাবে না? যাবে না? রুইয়ার মানুষের সেই আস্থা আছে তো নাকি? নেতৃত্ব দিলেন তো? আমি সেই আশা। আমি বক্তব্য পারবো না, আপনার আমি শুধু বসে আছেন, ছেলেমেয়েরা বসে আছে, আমি সকলের কাছে শেষ আমাদের কাছে চাই আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ আপনার
সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই করবেন নিজের এলাকাকে আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। একটা মহান চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা, কারণ এই সময়ে। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।